সকলকে জানাই সাদর আমন্ত্রণ। ক্লিওপেট্রা আ লাইভ স্টোরি গল্পের চতুর্থ ভাগে সকলকে স্বাগতম। দেখতে দেখতে ক্লিওপেট্রা আরও 3 সন্তানের জননী হয়েছে। পুত্র আলেকজান্ডার হেলিয়াস, টলেমি ফিলাডেলফস এবং একমাত্র কন্যা ক্লিওপেট্রা সেলন। ক্লিওপেট্রা এবং মার্ক অ্যান্টনি বারবার বিচ্ছেদ হলেও একে অপরের কাছে ফিরে এসেছে, মেতে উঠেছে অনন্য সব উদ্দামতায়। চলুন দেখে আসি ক্লিওপেট্রা এবং তার সাথেই মার্ক অ্যান্টনির জীবন কোন স্রোতে ভেসে চলেছে। শুরু করতে যাচ্ছি ক্লিওপেট্রা আ লাইভ স্টোরির গল্পের চতুর্থ ভাগ। অবশেষে ক্লিওপেট্রা এলেন। অ্যান্টনি স্বল্প সংখ্যক ঋত সর্বস্ব সৈন্যদের জন্য তিনি নিয়ে এলেন অত্যন্ত প্রয়োজনীয় উপহার, অনেক পোশাক পরিচ্ছদ, অনেক টাকা। সৈন্যদল সোল্লাসে চিৎকার করে উঠল, ক্লিওপেট্রার জয় হোক, তিনি দীর্ঘজীবী হন। অবশ্য অনেকের মতে টাকাটা নাকি ক্লিওপেট্রার নামে মার্ক অ্যান্টনি দিয়েছিলেন, ক্লিওপেট্রা জনপ্রিয় হবেন এই আশায়। নিরালা কক্ষে অ্যান্টনি যখন ক্লিওপেট্রাকে দুটি হাতে আকুল করে জড়িয়ে ধরেছেন, ধরে বলছেন, তুমি কি আমাকে ভালোবাসো? আমার জন্য সব কিছু বিসর্জন দিতে পারো? ক্লিওপেট্রা মধুর কটাক্ষে হাসেন, তার নীল চোখে ভাষা ফুটে ওঠে। নেশায় বিভোর হয়ে অ্যান্টনি নিজের মনেই মাথা নাড়েন, তারিফ করেন নিজের ভাগ্যকে। কয়েকদিন পরে একটা ভালো খবর এলো। মিডিয়ার রাজা ও পার্থিয়ার রাজার মধ্যে এতদিন যে বন্ধুত্ব ছিল তাতে চির ধরেছে। মিডিয়ার রাজা অ্যান্টনির সাহায্য প্রার্থী, মিত্রতাকাঙ্ক্ষী। পার্থিরাজ ফ্রায়াট্রিসের বিরুদ্ধে তিনি অ্যান্টনিকে সর্বোত্তভাবে সাহায্য করতে প্রস্তুত। অ্যান্টনি লাফিয়ে উঠলেন, এই তো ঈশ্বর মুখ তুলে চেয়েছেন, তিনি মস্ত সুযোগ এনে দিয়েছেন। মিডিয়ার রাজা যদি দুর্ধর্ষ অশ্বারোহী সৈন্যদের সাহায্য করেন, তাহলে অ্যান্টনি শুধু পার্থিয়া কেন, কাউকে পরোয়া করেন না। অ্যান্টনি ঋতশক্তি ফিরে পেলেন। যোদ্ধার বেশে তৈরি হয়ে আর্মেনিয়ায় মিডিয়ার সেনাবাহিনীর সঙ্গে যোগদান করার সব ব্যবস্থা করে ফেললেন। সৈন্যরা সব হতাশা ঝেড়ে ফেলে আবার নতুন শক্তিতে উঠে দাঁড়ালো। ঠিক এই সময় সব কিছু প্রস্তুতির মোড় ঘুরে গেল। হঠাৎ খবর এলো অক্টেভিয়া ভাইয়ের বিশেষ অনুমতি নিয়ে স্বামীর সঙ্গে দেখা করতে আসছেন। অক্টেভিয়া রওনা দিয়েছেন। শান্ত সুশীলা অক্টেভিয়া অভিমান করতে জানেন না, শুধু নিজের মনেই বলেন, কতদিন হয়ে গেল তোমার সঙ্গে দেখা হয়নি, আর কতদিন তোমাকে ছেড়ে থাকবো। বিরহ বেদনার একটা ভারী পাথর যেন অক্টেভিয়ার বুকখানাকে চেপে ধরেছে। অক্টেভিয়া কল্পনা করেন তিনি যেন দু হাতের মুঠি দিয়ে অ্যান্টনির সুন্দর কোকড়ানো চুলগুলো টেনে টেনে দিচ্ছেন। বিশ্রামের সুখে তিনি বিভোর। অক্টেভিয়ার মনে স্বামী সম্বন্ধে কোনো অভিযোগ নেই, কোনো অনুযোগ নেই, শুধু একটিবার তাকে দেখতে ইচ্ছে করে। এত বড় একটা যুদ্ধে অ্যান্টনির শরীর ভালো আছে তো? কর্মব্যস্ত অক্টেভিয়ানের সামনে ধীর পায়ে অক্টেভিয়া গিয়ে দাঁড়ালেন। অক্টেভিয়ান মুখ তুলে বোনের দিকে তাকালেন, জিজ্ঞেস করলেন, হঠাৎ এখানে, কিছু বলবে? আমি স্বামীর কাছে যাব। স্বামীর কাছে মানে অ্যান্টনির কাছে? অক্টেভিয়ান উত্তেজনায় প্রায় চিৎকার করে উঠলেন, সে কোথায় আছে, কার সঙ্গে আছে, কিছু জানো? ভাইয়ের কথায় বোনের মাথা সামান্য নিচু হয়ে এলো। অক্টেভিয়া সব জানে বই কি, কিন্তু তবুও তিনি স্বামীর কাছে একেবার যাবেনই, কতদিন যে দেখা হয় না। অক্টেভিয়ান হঠাৎ বলে উঠলেন, বেশ, সেই ভালো। স্থির গলাতেই বললেন, তুমি একবার দেখা করে এসো, তোমার একবার যাওয়া উচিত। অক্টেভিয়া বিস্মিত হলেন। স্বামীর সঙ্গে দেখা করার কথায় যে ভাই একটু আগে এতখানি উত্তেজিত হয়ে উঠেছিলেন, তিনি হঠাৎ এতটা শান্ত হয়ে গেলেন, সম্মতিই বা দিলেন কেন? অক্টেভিয়া সেদিন ভাই অক্টেভিয়ানের কথায় হঠাৎ তারতম্য বুঝতে পারেনি। অক্টেভিয়ানের মনের গভীরে তখন আরেকটি কৌশল জাল বুনতে শুরু করেছিল। বুদ্ধিমান বাস্তবজ্ঞানী অক্টেভিয়ান খুব ভালো করেই জানতেন অক্টেভিয়ার এই স্বামী সন্দর্শন যাত্রা মোটেই শুভ হবে না।
ক্লিওপেট্রার বাহু বন্ধনে বন্দী অ্যান্টনি কখনো স্ত্রী অক্টেভিয়াকে স্বাগত জানাবেন না, বরঞ্চ অবজ্ঞা করে তাকে ফিরিয়ে দেবেন, প্রকারান্তরে তাকে অপমান করবেন। আর ঠিক তখনই অক্টেভিয়ানের হাতের মুঠি শক্ত হয়ে উঠল। তখনই অক্টেভিয়ানের কাছে পরম সুযোগ আসবে অ্যান্টনির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার। বোনকে অপমান করা মানেই তো ভাইকে অসম্মান দেখানো। ভাই যদি তখন ভগ্নিপতির বিরুদ্ধে সৈন্য নিয়ে এগিয়ে যায়, তাহলে রোমের সেনেটও কিছুই বলবে না, রোমের প্রজারাও কিছু বলবে না। অ্যান্টনি যাতে অক্টেভিয়াকে অপমানিত করে, অবজ্ঞা দেখান, নিজের উদ্দেশ্যে সিদ্ধির জন্য তারই এক বিরাট পথ খুঁড়লেন মহাবুদ্ধিমান অক্টেভিয়ান। দেখি অ্যান্টনি তুমি কত বড় বুদ্ধিমান, কত বড় বীর। অক্টেভিয়ানের চোয়াল দুটি শক্ত হয়ে উঠল। স্বামীর সঙ্গে স্ত্রী দেখা করবে, এতে আর আপত্তির কি আছে? তুমি যাও, যা কিছু দরকার সব কিছু গুছিয়ে নাও। অক্টেভিয়ার যাত্রা সুগম করতে সাহায্য করলেন। অক্টেভিয়া রোম থেকে যাত্রা শুরু করলেন, সঙ্গে সামরিক পোশাক পরিচ্ছদ, অর্থ, গবাদি পশু, নানা রকম উপহার আর বাছাই করা অস্ত্র বস্ত্রে সজ্জিত 2000 সৈন্য। স্বামী যুদ্ধ অভিযানে লিপ্ত, তাকে সাহায্য না করলে চলবে কেন? স্ত্রী যুদ্ধ করতে পারেন না, যুদ্ধের উপকরণ জুগিয়ে স্বামীকে সাহায্য তো করতে পারেন। অক্টেভিয়া যোদ্ধা, স্বামীর সন্দর্শনে উপযুক্ত উপহার নিয়ে এগিয়ে গেলেন। গর্বে আনন্দে অক্টেভিয়ার বুকের ভেতরটা কেমন যেন করে ওঠে। তুমি আমাকে দেখে আমার মতো খুশি হবে তো? অক্টেভিয়া নিজের মনে কত কথা বলে, কল্পনায় কত কি ভাবেন। অক্টেভিয়া এথেন্সে এসে পৌঁছলেন। আর মাত্র কয়টা দিন, তারপরেই দেখা হবে স্বামীর সঙ্গে। একটা ছোট্ট পাখি শীষ দিয়ে উড়ে যায় আকাশের গায়ে। অক্টেভিয়ার কানের সুরের রেশ লেগে থাকে। আর মাত্র কটা দিন, আর মাত্র কয়েকটা দিন পরেই অক্টেভিয়া একখানা চিঠি পেলেন, স্বামী অ্যান্টনির লেখা একখানা চিঠি। তুমি আমার জন্য এত দূর ছুটে এসেছো, তোমাকে কি করে জানাবো আমি কতখানি আনন্দিত হয়েছি। কিন্তু আমার অক্টেভিয়া, আমাকে যে নতুন করে তৈরি হতে হচ্ছে। পার্থীয়দের বিরুদ্ধে আবার যুদ্ধ হবে, যুদ্ধ পরিচালনার দায়িত্ব যে সম্পূর্ণ আমার, তোমার স্বামীর। তুমি বুদ্ধিমতী, তুমি নিশ্চয়ই বুঝতে পারবে আমি কত ব্যস্ত। এই ব্যস্ততার মধ্যে তুমি আমার কাছে এসে তো শান্তি পাবে না। অক্টেভিয়া, আমার এই কঠিন কাজ যতদিন না সাঙ্গ হয়, ততদিন তুমি এথেন্সেই থাকো। এতদিন যখন অদর্শনে গেছে, আরো কিছুদিন না হয় যাক। তোমাকে দেখতে না পেয়ে আমি কি কম কষ্ট পাচ্ছি? অক্টেভিয়া বারবার স্বামীর চিঠিটা পড়লেন, উদ্যত দীর্ঘ নিঃশ্বাসকে আটকে রাখলেন, জলে ভরে ওঠা চোখ দুটি মুছে ফেললেন। ঠিক আছে, স্বামী যা বলেছেন তাই হবে। অক্টেভিয়া আপাতত এথেন্সেই থাকবেন। কিন্তু অ্যান্টনি ও তার সৈন্যদের জন্য তিনি যেসব উপহার নিয়ে এসেছেন, সেগুলো কি করবেন, কোথায় পাঠাবেন? অক্টেভিয়ার সংবাদবাহর নাইগারকে দিয়ে অ্যান্টনিকে জিজ্ঞেস করে পাঠালেন। অ্যান্টনি তখন কি করছিলেন? নাইগারের কাছ থেকে অক্টেভিয়ার পাঠানো সংবাদ শুনে এক মুহূর্তের জন্য মনের ভেতরটা কেমন যেন করে উঠল। অক্টেভিয়া, শ্রীময়ী স্নেহময়ী অক্টেভিয়া, স্নিগ্ধতার প্রতিমূর্তি। কিন্তু অসম্ভব, অক্টেভিয়ার সঙ্গে কোনো সম্পর্ক রাখা তখন অ্যান্টনির পক্ষে অসম্ভব। নাইগার অ্যান্টনির ভাবগতিক দেখে মনে মনে বললেন, তোমার পোড়া কপাল অ্যান্টনি, না হলে হিরে ফেলে তুমি কাজকে ভালোবাসতে পারো? অমন মেয়ে অক্টেভিয়া, কোন দিক দিয়ে তার তুলনা হয় না। তাকে কিনা তুমি মিথ্যা কথা বলে এড়াতে চাইছো? একটু চোখের দেখা পর্যন্ত দেখালে না? তোমার কপালে অনেক অনেক দুঃখ আছে। আমরা জানি নেপথ্যে তখন অন্য ইতিহাস তৈরি হচ্ছিল, তৈরি করছিলেন ক্লিওপেট্রা। ক্লিওপেট্রা যেদিন থেকে শুনেছেন অক্টেভিয়া স্বামী দর্শনে এগিয়ে আসছেন, সেদিন থেকেই তিনি নিজের জীবন সম্বন্ধে শুধু বিভীষিকা দেখেছেন। মিশর রানী ক্লিওপেট্রার যত ঐশ্বর্যই থাক না কেন, অ্যান্টনি তার জন্য যতই উন্মত্ত হোক না কেন, তিনি নিজে তো জানেন তার জোর কতখানি। আর স্বামী উপেক্ষিতা হলেও অক্টেভিয়ার জোর কতখানি। রোমীয় সমাজে কতটুকু সমর্থন আছে অ্যান্টনির বিবাহিতা স্ত্রী অক্টেভিয়ার পেছনে। রোমীয় সমাজের সর্বশ্রেণীর বিরোধিতা রয়েছে অ্যান্টনির উপপত্নী ক্লিওপেট্রার বিরুদ্ধে।
মানুষের জীবনে সমাজের জোর বড় কম নয়। ক্লিওপেট্রার ভরসা শুধু অ্যান্টনি। অ্যান্টনিকে আরো কঠিন বাঁধনে বাঁধতে হবে, নইলে যে সরু সুতোটুকুর উপর ক্লিওপেট্রার চলাফেরা, সেটুকুও কবে যেন ছিঁড়ে যাবে। কঠিন মাটির ঘায়ে ক্লিওপেট্রা আর্তনাদ করে উঠবেন। অতএব শুধু দেহ দিয়ে নয়, ক্লিওপেট্রা এবার এক নতুন কৌশল দেখিয়ে নিজেকে রক্ষা করতে চাইলেন। হঠাৎ দেখা গেল ক্লিওপেট্রার সুঠাম দেহে, কোমল মুখে কেমন যেন একটা শীর্ণতা ফুটে উঠেছে। ক্লিওপেট্রা দিন দিন জীর্ণ থেকে জীর্ণতর হয়ে যাচ্ছেন। তোমার কি হয়েছে বলো? অ্যান্টনি ব্যস্ত হয়ে উঠলেন। কই, কিছু না তো। কিছু না হলে তোমার অমন ফুলের মতো মুখখানা শুকিয়ে যাবে কেন? ক্লিওপেট্রা মাঝে মাঝে হাত পা শিথিল হয়ে চেতনা হারাতে লাগলেন। অ্যান্টনি ছুটে আসতেন শয্যা পাশে, দুহাত দিয়ে ক্লিওপেট্রাকে জড়িয়ে ধরতেন, আকুল কণ্ঠে বলতেন, চোখ মেলো ক্লিওপেট্রা, চোখ মেলো, এই দেখো আমি এসেছি। ক্লিওপেট্রা কোনো সাড়া না পেয়ে অ্যান্টনি অস্থির হয়ে চিকিৎসক ডেকে পাঠাতেন। চিকিৎসক আসবার আগে ক্লিওপেট্রার চেতনা ফিরে আসতো। তিনি চোখ মেলে তাকাতেন, তারপর অ্যান্টনির ব্যাকুল চোখে চোখ মিলিয়ে বলতেন, তোমার কত কাজ অ্যান্টনি, তোমার কত কর্তব্য, তুমি যাও, আমার কিছু হয়নি, তুমি আমার জন্য এত ব্যস্ত হইও না। তোমার জন্য ব্যস্ত হব না তো কার জন্য ব্যস্ত হব ক্লিওপেট্রা? ক্লিওপেট্রার অসুস্থতায় অ্যান্টনির চোখে জল আসে। অ্যান্টনি একদিন থমকে গেলেন। ঘরে ঢুকতে গিয়ে দেখলেন ক্লিওপেট্রার দু চোখ জলে ভরা, দুটি গালে জলের ধারা। অ্যান্টনির পায়ের শব্দে ক্লিওপেট্রা তাড়াতাড়ি চোখ দুটো মুছে ফেললেন। একদিন নয়, অ্যান্টনি আরো কয়েকদিন তার এত আদরে ক্লিওপেট্রার চোখে জল দেখেছেন। আমার জন্য তুমি এত চিন্তা করছো কেন অ্যান্টনি? বলছি তো আমার কিচ্ছু হয়নি। ক্লিওপেট্রা ক্ষীণ কণ্ঠে অ্যান্টনিকে শান্ত করার চেষ্টা করলেন। সব কিছুর উপরে তোমার চিন্তা, সবার আগে তুমি, তুমি আমার জীবনের ধ্রুবতারা। অ্যান্টনির গলা বেদনার আবেগে পুজে এলো। অ্যান্টনি চিন্তা করে কোনো কুল কিনারা পান না, কেন এমন হচ্ছে। হঠাৎ অ্যান্টনির মনে হলো অক্টেভিয়া এগিয়ে এসেছে। এই ভেবে ক্লিওপেট্রার মনে কোনো দুঃখ হচ্ছে না তো? রোগ ছাড়া শরীর রোগা হয়ে যাওয়ার মূলেই তো মানসিক চিন্তা। অ্যান্টনি ভাবতে শুরু করলেন, ক্লিওপেট্রা কি অক্টেভিয়া সম্বন্ধে ঈর্ষাতুর, হিংসাপরায়ণ? না, সেও তো সম্ভব নয়, কারণ ক্লিওপেট্রা অক্টেভিয়ার রূপের প্রশংসা করেছেন, অক্টেভিয়ার বুদ্ধি বিবেচনা সম্পর্কে কত উচ্ছ্বসিত করেছেন। ক্লিওপেট্রার মুখে অক্টেভিয়ার প্রশংসা শুনে অ্যান্টনি মুগ্ধ হয়ে ভেবেছেন, কি আশ্চর্য মহৎ প্রাণ ক্লিওপেট্রা। ক্লিওপেট্রা, আমার বুকে কান পেতে শোনো, শুনবে? আমার প্রতিটি হৃদস্পন্দনে তোমার নামের ঝংকার। ক্লিওপেট্রা, আমাকে খুলে বলো, কোথায় তোমার ব্যথা? কেন তুমি দিন দিন শীর্ণ থেকে শীর্ণতর হচ্ছ? ক্লিওপেট্রা অ্যান্টনির বুকে মুখ লুকিয়ে ফুঁপিয়ে উঠলেন, আমি যে কিছুতেই ভাবতে পারছি না। কি ভাবতে পারছো না বলো? আমি যে ভাবতে পারছি না তোমাকে ছেড়ে, তোমাকে না দেখে আমি বাঁচবো কি করে। কান্নার ধমকে ক্লিওপেট্রা সমস্ত শরীর কেঁপে কেঁপে উঠতে লাগলো। কেঁপে উঠলেন অ্যান্টনিও। আগামী পার্থীয় অভিযানের প্রস্তুতি চলছে। অ্যান্টনি প্রধান সেনাপতি, তিনিই যে অভিযান পরিচালনা করবেন। অনির্দিষ্ট কালের জন্য তাকে ঘরের মায়া ছাড়তে হবে। ছাড়তে হবে ক্লিওপেট্রার একান্ত সংগোপনে রচিত এই উষ্ণ সজ্জার পরম রমণীয় আকর্ষণ। ক্লিওপেট্রা সেই ভাবনায় এত কাতর, তাই ক্লিওপেট্রা দিন দিন ঝরে যাচ্ছেন, শুকিয়ে যাচ্ছেন। ক্লিওপেট্রা, আমার অ্যাফ্রোদিতি, তোমাকে ছেড়ে তো আমি কোথাও যেতে চাই না। তবে কেন? ক্লিওপেট্রা সারা মুখে অনুরাগের আবির। আর আমি যদি না যাই, আমি যদি শুধু তোমার কাছেই থাকি, তাহলে তুমি সুখী হবে তো, সুস্থ হবে? খুশির আলোয় ঝলমলিয়ে ওঠে ক্লিওপেট্রার মুখ। ক্লিওপেট্রা অ্যান্টনির চোখে চোখ মেলালেন। আমি যাব না ক্লিওপেট্রা, তোমাকে ছেড়ে কোথাও যাব না। যুদ্ধ নয়, রাজ্য নয়, কেউ নয়, শুধু তুমি থাকবে আমার কাছে, শুধু তুমি। ক্লিওপেট্রার অভিনয় শেষ হলো। নিজেই নিজের অভিনয় হাততালি দিলেন, তারিফ করলেন।
কটা দিন কি কম কষ্টই করেছেন? পেট ভরে খাননি, জোর করে নিজেকে রুগ্ন করে তুলেছেন, চেতনা হারিয়ে মূর্ছিত হওয়ার নিপুণ অনুকরণ করেছেন। সর্বদা সতর্ক থেকেছেন অ্যান্টনি কখন তার ঘরে আসেন। অ্যান্টনি তার কাছে আসার ঠিক পূর্ব মুহূর্তে চোখে জল আনার সে কি কঠিন প্রয়াস। সর্বোপরি অক্টেভিয়ার অজস্র প্রশংসা করে অ্যান্টনির কাছে নিজেকে মহৎ প্রাণ প্রমাণ করার সযত্ন আয়াস, এ কি কম পরিশ্রম? এতখানি কষ্ট না করলে নিখুঁত অভিনয় সার্থক না হলে যে অ্যান্টনি চলে যেতেন। আর অক্টেভিয়া? তীব্র বিদ্বেষে ক্লিওপেট্রার মাথা থেকে পা পর্যন্ত জ্বলে উঠল। ওই অক্টেভিয়ার জন্যই তো ক্লিওপেট্রা যত অস্বাচ্ছন্দ্য, যত পরিশ্রম। অ্যান্টনির যুদ্ধযাত্রা বন্ধ করার মূলেও তো ওই অক্টেভিয়া। স্বামীকে সাহায্য করবার জন্য এগিয়ে এসেছে সহধর্মিণী। সে অঘটনটাই যদি ঘটে যেত, বন্দি করত সে স্বামীকে, তাহলে ক্লিওপেট্রা কি করতেন? ভাবনায় আশঙ্কায় ক্লিওপেট্রার নিঃশ্বাস প্রায় আটকে আসে। ক্লিওপেট্রা লোকনিন্দাকে কখনো গ্রাহ্য করেননি, কখনো করবেনও না। ক্লিওপেট্রার কুহক ভরা অভিনয়ে অ্যান্টনির জীবনের পরম কাম্য যুদ্ধের ইতিহাস আর এলো না। অ্যান্টনির জীবন সূর্য এবার পশ্চিম দিগন্তে পা রাখল। অ্যান্টনির সৈন্য শিবিরে পূর্ণদমে যুদ্ধের প্রস্তুতি চলছে। চারিদিকে সাজ সাজ রব, সৈন্যেরা সব যুদ্ধের জন্য তৈরি। অ্যান্টনি হঠাৎ ঘোষণা করলেন পার্থীয় অভিযান পরবর্তী গ্রীষ্মকাল পর্যন্ত মুলতবি থাকবে। সেনাপতিরা অনেক আশা নিয়ে তাকিয়ে রইলেন অ্যান্টনির দিকে, কিন্তু তাদের সব কিছু অনুরোধ অগ্রাহ্য করে অ্যান্টনি মাথা নাড়লেন। না, এখন আর কোনো অভিযান নয়, গ্রীষ্মকাল আসুক, তারপর দেখা যাবে। অ্যান্টনি ক্লিওপেট্রাকে নিয়ে চলে গেলেন আলেকজান্দ্রিয়ায়। অ্যান্টনির কোনো ব্যবহারে ক্লিওপেট্রা যেন কখনো কোনো দুঃখ না পান। অক্টেভিয়া স্বামীর চিঠি পেয়ে আবার ফিরে এলেন রোমে। এথেন্সে থাকতেই তিনি শুনেছিলেন অ্যান্টনি পার্থীয় অভিযানের সকল্প ছেড়ে অস্ত্র ফেলে শুধু ক্লিওপেট্রার হাতখানা ধরে আলেকজান্দ্রিয়ায় চলে গেছেন। কয়েক ফোঁটা চোখের জল গড়িয়ে পড়েছিল। অক্টেভিয়া চেষ্টা করেও সেই কয়টা চোখের জলকে আটকাতে পারেননি। অক্টেভিয়া শান্ত পায়ে ফিরে এলেন রোমে। মাথা নিচু করে এসে দাঁড়িয়েছিলেন অক্টেভিয়ানের সামনে। আমি জানতাম অ্যান্টনি তোমাকে এভাবে অপমান করবে, তোমাকে ফিরিয়ে দেবে। অক্টেভিয়ানের মুখে ক্রোধের আগুন, চোখে কুটিল ছায়া। প্রিয় বোন অক্টেভিয়া, তার লাঞ্ছনায় রাগ হয়েছেন ঠিকই, কিন্তু পরম কাম্য সেই মুহূর্তটাও তো এসে গেছে। প্রকাশ্যভাবে অ্যান্টনির বিরুদ্ধে দাঁড়ানোর মস্ত সুযোগ অক্টেভিয়া এনে দিয়েছে। রোমের ইতিহাসে তিনি প্রতিষ্ঠা করবেন তার একক ক্ষমতা। ত্রিনায়ক নয়, তিনি একনায়ক হয়ে থাকবেন রোমের শাসনতন্ত্রে। ছাত্রজীবন ছেড়ে দিয়ে কথায় সেদিন ছুটে এসেছিলেন রোমে। সেদিন থেকেই অটুট নিষ্ঠায় অক্লান্ত সাধনায় পা পা করে এগিয়ে গেছেন অক্টেভিয়ান সিজার। তাই তিনি পম্পেয়াসকে পরাজিত করে সিসিলি জয় করেছেন, অন্যতম নায়ক লেপিডাসকে সরিয়েছেন, আর সব শেষে বাধা অ্যান্টনির বিরুদ্ধে দাঁড়াবার জন্য সে প্রস্তুত। অ্যান্টনির বিরুদ্ধে অভিযোগের পর অভিযোগ এনে রোমের সেনেটকে, রোমের জনতাকে অক্টেভিয়ান উত্তেজিত করে তুললেন। অক্টেভিয়ানের অন্যতম হাতিয়ার হলেন বোন অক্টেভিয়া। অ্যান্টনি প্রত্যাখ্যাত অক্টেভিয়াকে দেখিয়ে অক্টেভিয়ান চেঁচিয়ে উঠলেন, অ্যান্টনি কত বড় দুরাত্মা দেখো! বোনের অপমানে ভাইয়েরও অপমান। ভাই যদি এর প্রতিশোধ না নেয় তাহলে দোষ দিও না কাউকে। নতমুখী অক্টেভিয়াকে দেখে অক্টেভিয়ান দুঃখে রাগের অভিনয় করেছিলেন। অ্যান্টনির বিরুদ্ধে দাঁড়াবার রাস্তা আরো সুগম হলো বলে মনে মনে খুশি হয়েছিলেন। অক্টেভিয়ানের মনের মধ্যে উল্লাসের ঢেউ, বাইরে তিনি স্থির ধীর গম্ভীর। স্থির মাথাতেই এখন বুদ্ধির ঢেউ খেলাতে হবে। অক্টেভিয়ান অক্টেভিয়াকে ডেকে বললেন, অ্যান্টনি তোমার মর্যাদা রাখেনি। অ্যান্টনির বাড়ি তুমি ছেড়ে দাও, আলাদা একটা বাড়িতে তুমি বাস করো। খারাপ লোকের সঙ্গ পুরোপুরি ত্যাগ করাই ভালো। অক্টেভিয়া রাজি হলেন না। উপরন্তু অ্যান্টনির বিরুদ্ধে ভাইয়ের উগ্র মনোভাব দেখে অনুরোধ জানালেন, অক্টেভিয়ান যদি অ্যান্টনির বিরুদ্ধে যুদ্ধযাত্রা করেন
কিন্তু সে যুদ্ধের কারণ যেন অক্টেভিয়া না হন। তা না হোক, অক্টেভিয়ানে তাতে কিছু আছে যায় না। পতি প্রাণা অক্টেভিয়া স্বামী সম্বন্ধে যত উদারতা বিশ্বস্ততা দেখাক না কেন, অক্টেভিয়ান যা বারবার করে চলেছেন তা করেই চলবেন। তাই অ্যান্টনির বিরুদ্ধে সীমাহীন কুৎসায় রোমের বাতাস তিনি যথেষ্ট ভারী করে তুলেছেন। আরেকটি খবর এসে পৌঁছল রোমের দরবারে। খবরটি এসেছে আলেকজান্দ্রিয়া থেকে। খবরটি শুনে অক্টেভিয়ান সকলের অগোচরে নিজের ঘরে আনন্দের চোটে একবার খুশিতে নেচে উঠলেন। তারপর ধীর গম্ভীর মুখে ঢুকলেন সেনেটের সভায়। অক্টেভিয়ান সেখানে উচ্চ গ্রামে কণ্ঠস্বর তুলে বললেন, স্পষ্ট উচ্চারণ থেকে থেকে বলতে লাগলেন, বন্ধুগণ, একবার ধৈর্য ধরে শুনুন। আলেকজান্দ্রিয়ায় প্রকাশ্য দরবারে অ্যান্টনি, রোমের অন্যতম নায়ক, আমাদের প্রিয় অ্যান্টনি, কি নির্লজ্জ, কি সাংঘাতিক ঔদ্ধত্য দেখিয়েছেন। সবাই শুনুন, তারপর বিচার করুন। ঘটনাটি সত্যিই উত্তেজক। কয়েকদিন আগে আলেকজান্দ্রিয়ায় মহাসমারোহে এক রাজসিক দরবার অনুষ্ঠিত হয়ে গেছে। দরবারটি সাজানোর মধ্যে রাজনৈতিক কায়দা ছিল। আগাগোড়া রূপো দিয়ে এক বিরাট মঞ্চ তৈরি হয়েছিল। তার ওপর বসানো ছিল শিল্পকর্মের অপূর্ব নিদর্শন, মস্ত বড় দুটি স্বর্ণ সিংহাসন। এই দুটি ছাড়া আরও কয়েকখানা ছোট ছোট সিংহাসন। মঞ্চের সামনে, পেছনে, ডানে বামে আলেকজান্দ্রীয় জনতার ভিড়। আজকে ওই মঞ্চের ওপর অনুষ্ঠিত হবে মহানাটক, ধ্বনিত হবে এক মহা ঘোষণা। সীমাহীন কৌতূহল নিয়ে জনতা অপেক্ষা করছিল। কিছুক্ষণ পরই তারা জয়ধ্বনি করে উঠল। তাদের সোল্লাস চিৎকারে আলেকজান্দ্রিয়ার আকাশে বাতাসে প্রতিধ্বনিত বেজে উঠল। মঞ্চের ওপর রাজকীয় মহিমায় একে একে এসে দাঁড়ালেন অ্যান্টনি, ক্লিওপেট্রা আর ক্লিওপেট্রার 3 ছেলে, বড় সিজারিয়ান, পিতা জুলিয়াস সিজার, মেজ ও ছোট ছেলে আলেকজান্ডার ও টলেমি, পিতা মার্ক অ্যান্টনি। বড় দুটি সিংহাসনে বসলেন অ্যান্টনি ও ক্লিওপেট্রা, ছোট 3টিতে 3 ছেলে। অ্যান্টনি দাঁড়িয়ে উদ্দাত্ত কণ্ঠে ঘোষণা করলেন, রানী ক্লিওপেট্রা শুধু মিশরের অধীশ্বরী নন, আজ থেকে তার অধীনে থাকবে আরও 3টি রাজ্য, সাইপ্রাস, আফ্রিকা এবং কলিসিরিয়া। তার সঙ্গে যোগ্য শাসক হবেন তার বড় ছেলে। আলেকজান্ডার পাচ্ছেন আর্মেনিয়া, মিডিয়া, আর যদিও এখনো জয় করা হয়নি তবুও পার্থিয়া। টলেমির অধীনে যাচ্ছে ফিনিশিয়া, সিরিয়া ও সিলিশিয়া। মেয়ে ক্লিওপেট্রা সেলেনও সেখানে ছিল। সে হলো সাইরেনিকার রানী। আলেকজান্দ্রিয়ার প্রজারা আবার জয়ধ্বনি করে উঠল। মিডিয়ার জাতীয় পোশাকে সজ্জিত আলেকজান্ডার ও ম্যাসিডনের শিরস্ত্রাণে অলঙ্কৃত টলেমি মা বাবার নিকট সান্নিধ্যে এসে তাদের অভিবাদন জানালেন। এরপর আলেকজান্ডারের কাছে এগিয়ে এলো আর্মেনীয় শরীররক্ষী, আর টলেমির কাছে এলো একজন ম্যাসিডনীয় শরীররক্ষী। ক্লিওপেট্রা সেদিন বসেছিলেন সম্রাজ্ঞীর বেশে নয়, নিউ আইসিস বা নব আইসিস দেবীর পবিত্র সাজে। প্রজারা ক্লিওপেট্রাকে অভিবাদন জানালো, দেবী আইসিসের জয় হোক। অ্যান্টনির দিকেও সমগ্র জনতার মুগ্ধ দৃষ্টি পড়েছিল। ক্লিওপেট্রা যদি হন দেবী আইসিস, পরম সুন্দর অ্যান্টনি তবে দেবতা ওসিরাস। অ্যান্টনি মিশরের ইন্দ্র, ক্লিওপেট্রা ইন্দ্রাণী। রোমিও অ্যান্টনি একেবারে পাকাপোক্তভাবে মিশরে বসলেন। ক্লিওপেট্রার আগুনে অ্যান্টনি কিভাবে পড়েছিলেন তারই এক লজ্জাহীন প্রমাণ এই রাজকীয় দরবার। এই ঘটনাটি পুষ্পিত ও পল্লবিত আকারে অর্থবহ হয়ে পৌঁছেছিল রোমে। এই ব্যাপারেই অক্টেভিয়ান সেনেট সভায় ওজস্বিনী ভাষায় বক্তৃতা করেছিলেন। অ্যান্টনির এত বড় ঔদ্ধত্যের বিচার চাই। হৈ হৈ করে উঠেছিল সেনেট সভা। ঘৃণায় দুঃখে সমস্ত রোমবাসী অ্যান্টনির নামটা পর্যন্ত ভুলে যেতে চাইলেন। স্বদেশের মর্যাদা, স্বদেশের আভিজাত্য ছেড়ে কিনা মিশরের বালিতে মুখ থুবড়ে পড়া, শৌর্য বীর্য ত্যাগ করে একটা মেয়ের পায়ে মাথা ঘষা, ছি ছি ছি। রোমের মুখে সেদিন ধিক্কার ছাড়া অ্যান্টনি সম্পর্কে আর কোনো ভাষা জুগিয়ে ওঠেনি। এরপর ইতিহাস দ্রুত পায়ে এগিয়ে চলল। অক্টেভিয়ান ও অ্যান্টনির মধ্যে কয়েকদিন ধরে পরস্পরের বিরুদ্ধে শুধু অভিযোগ প্রতি অভিযোগ চলল।
অ্যান্টনি অভিযোগ করলেন, অক্টেভিয়ান পম্পেয়াসকে হারিয়ে সিসিলি পেয়েছেন, কিন্তু তার এতটুকু অংশ অ্যান্টনিকে দেননি। দ্বিতীয়ত, ওই যুদ্ধে অ্যান্টনি যে করখানা জাহাজ অক্টেভিয়ানকে ধার দিয়েছিলেন তা এখনও ফেরত পাননি। তৃতীয়ত, অক্টেভিয়ান অত্যন্ত অন্যায়ভাবে লেপিডাসকে শাসন ক্ষমতা থেকে বিচ্যুত করে তার প্রাপ্য যাবতীয় কর নিজে ভোগ করেছেন। সব শেষে অক্টেভিয়ান সমস্ত ইতালি তার নিজের সেনাপতিদের মধ্যে ভাগ করে দিয়েছেন। অ্যান্টনির সেনাপতিরা কি জলে ভেসে এসেছে যে তাদের জন্য কিছুই নেই? অক্টেভিয়ান উত্তর দেবার জন্য তৈরি ছিলেন। অ্যান্টনি কি অক্টেভিয়ানকে তার আর্মেনিয়ার ভাগ দিয়েছেন যে সিসিলির ভাগ তিনি দেবেন? তিনি লেপিডাসকে ক্ষমতাচ্যুত করেছেন বটে, বেশ করেছেন। বুড়ো মানুষ কাজ করবার ক্ষমতা নেই, তাকে দায়িত্বপূর্ণ পদে বহাল রেখে কি উপকার হবে? মিডিয়া ও আর্মেনিয়ার ওপর অ্যান্টনির সৈন্যদের যেমন ভোগ সত্ত্ব, তেমনই ইটালির উপর অক্টেভিয়ানের সৈন্যদের। এতে আবার এত কথার কি আছে? অর্থাৎ অক্টেভিয়ান অ্যান্টনিকে বললেন, চলে এসো, দেখি তোমার কত ক্ষমতা। অ্যান্টনিও অক্টেভিয়ানকে বললেন, তুমিও চলে এসো, দেখি তোমারই বা কত ক্ষমতা। অ্যান্টনি বিরাট এক সেনাবাহিনী নিয়ে সেনাপতি ক্যানিডিয়াসকে পাঠালেন সমুদ্রে, যুদ্ধের জন্য এখান থেকে পায়তারা করগে। তিনি নিজে গেলেন এফিসিউসে, সঙ্গে গেলেন ক্লিওপেট্রা। এফিসিউসে যাবতীয় রণতরী এসে ভিড়বার কথা আছে। সব শুদ্ধ 800 জাহাজ, এর মধ্যে 200 জাহাজ দিয়েছেন ক্লিওপেট্রা। শুধু 200 জাহাজই নয়, ক্লিওপেট্রা আরও দিয়েছেন 20,000 ট্যালেন্ট মুদ্রা, আর নিয়েছেন সৈন্যদের যুদ্ধকালীন আহার্য যোগানের সমস্ত দায়িত্ব। যুদ্ধের সময় এ সাহায্য একেবারেই কম নয়। অ্যান্টনি ধন্যবাদের ভাষা খুঁজে পান না। কল্যাণী ক্লিওপেট্রা, তার ভালোবাসার, অ্যান্টনি সম্বন্ধে তার কল্যাণ কামনার সত্যি কোনো সীমা নেই। অ্যান্টনির মতো এত ভাগ্য কার? এমন ক্লিওপেট্রা আর কার ঘরে আছে? অ্যান্টনি ঘরে বসেছিলেন। সহকারী ডোমিটিয়াস এবং আরও কয়েকজন এলেন। তারা অ্যান্টনিকে বললেন, একটু ইতস্তত করেই বললেন, যুদ্ধ আসন্ন, ক্লিওপেট্রাকে এই যুদ্ধের মাঝখানে আর রাখা উচিত নয়। তাকে এখন মিশরে পাঠিয়ে দেওয়াই ভালো। এতে ক্লিওপেট্রার মঙ্গল, যুদ্ধেরও সুবিধা। অ্যান্টনিও তাই চাইলেন। যুদ্ধে ডামাডোলে মেয়েদের না থাকাই ভালো। অ্যান্টনি ক্লিওপেট্রাকে কাছে ডাকলেন, তারপর বললেন, তৈরি হয়ে নাও, তোমাকে মিশরে যেতে হবে। কি বললে? আমাকে চলে যেতে হবে? তোমাকে ছেড়ে, তোমাকে না দেখে আমাকে একা মিশরে থাকতে হবে? তুমি কোন প্রাণে কথা বললে অ্যান্টনি? ক্লিওপেট্রা কান্নায় ভেঙে পড়লেন। দুহাত দিয়ে অ্যান্টনিকে জড়িয়ে তিনি কান্না ভেজা গলায় বললেন, তোমাকে ছেড়ে চলে যাওয়া, তোমাকে না দেখে দিন কাটানো অসম্ভব, আমার পক্ষে একেবারেই অসম্ভব অ্যান্টনি। আমি কিছুতেই পারবো না। ক্লিওপেট্রার চোখের জলে অ্যান্টনির বুক ভিজে উঠল। অ্যান্টনির বুকে দোলা লাগলো, কিন্তু ক্লিওপেট্রাকে যুদ্ধক্ষেত্রে থাকার অনুমতি দেওয়া অসম্ভব। যুদ্ধ পরিচালক অ্যান্টনি, সৈনিক অ্যান্টনি এতটা অসঙ্গত কাজ করতে পারেন না। ক্লিওপেট্রা অস্থির হয়ে উঠলেন। মনে অশান্তির বাতাস গুমড়ে গুমড়ে উঠল। যেমন করেই হোক তাকে অ্যান্টনির কাছে থাকতেই হবে। ক্লিওপেট্রা বুঝলেন অ্যান্টনিকে বলে কাজ হবে না, আর কাউকে ধরতে হবে। এই সময় অভিমান বা রাগ করে থাকলেও চলবে না। সেনাপতি ক্যানিডিয়াসকে ক্লিওপেট্রা ডেকে পাঠালেন। ক্যানিডিয়াস এলেন। ক্লিওপেট্রা তাকে সাদর ও অভ্যর্থনা জানালেন। তাকে কাছে এগিয়ে এসে বসতে বললেন। তারপর নিচু মধুক্ষরা কণ্ঠে অনেকক্ষণ ধরে তাকে কি যেন বললেন। হাতে করে ক্যানিডিয়াসকে কি যেন দিলেন। ক্যানিডিয়াস হাসি মুখে ঘর থেকে বেরিয়ে গেলেন। চলে যাওয়ার আগে ক্যানিডিয়াস ক্লিওপেট্রাকে বলে গেলেন, আপনি নিশ্চিন্তে থাকুন, আমি সব ঠিক করে দেব, আপনাকে কিচ্ছু ভাবতে হবে না। ক্যানিডিয়াস অ্যান্টনির কাছে এলেন। একটা যুদ্ধ করতে গেলে কি কম কথাবার্তা চালাতে হয়, কম আলোচনা করতে হয়? আসন্ন যুদ্ধের আয়োজনের তারিফ করলেন ক্যানিডিয়াস। হঠাৎ যেন একটা শোনা কথা মনে পড়ে গেল। ক্যানিডিয়াস বললেন, ও আচ্ছা, ভালো কথা। শুনলাম আমাদের মাননীয়া ক্লিওপেট্রা নাকি মিশর চলে যাচ্ছেন। হ্যাঁ।
কিন্তু ঠিক এই সময়টাতে ওর চলে যাওয়াটা কি ঠিক হবে? কেন বলো তো? ঠিক হবে না কেন? ক্যানাডিয়াসের কথায় অ্যান্টনি বিস্মিত না হয়ে পারলেন না। এই যুদ্ধে যিনি প্রচুর দিয়েছেন, অর্থ, জাহাজ, খাদ্য, তিনি এখানে থাকবেন না, চলে যাবেন? আর তাছাড়া আমাদের নৌবাহিনীতে প্রচুর মিশরীয় সৈন্য আছে। যুদ্ধের সময় তারা যদি তাদের রানীকে না দেখতে পায়, তাহলে তাদের উৎসাহ কমে যাবে না? তাতে কি আমাদেরই ক্ষতি হবে না? তুমি কি করতে বলো? চিন্তা ভরা মুখে অ্যান্টনি জিজ্ঞেস করলেন। পরম উৎসাহে ক্যানাডিয়াস বললেন, আমি বলি ক্লিওপেট্রা থাকুক। মিশরে গিয়ে ওর কাজ নেই। ওর বুদ্ধি, বিবেচনা, রাজ্য চালনার অভিজ্ঞতা সবই আছে। উনি এখানে থাকলে আমাদের ক্ষতি হবে না, বরঞ্চ লাভ হবে। আপনি ভেবে দেখুন ব্যাপারটা। ক্যানাডিয়াস আগ্রহের সঙ্গে অ্যান্টনির উত্তর প্রত্যাশা করলেন। কিছুক্ষণ ভেবে অ্যান্টনি উত্তর দিলেন, ঠিক আছে, যা বলছো তাই হবে। ক্লিওপেট্রা এখানেই থাকবেন, মিশরে যাবেন না। ক্যানাডিয়াস লাফাতে লাফাতে ঘর থেকে বেরিয়ে এলেন। তার টাকার থলেটা তখনও ক্লিওপেট্রা দেওয়া টাকায় ফুলে আছে। মিশর যাওয়ার নামে ক্লিওপেট্রা ভয় পেয়েছিলেন, ভীষণ ভয় আর আতঙ্ক, অক্টেভিয়ার আতঙ্ক। ক্লিওপেট্রার ধ্রুব বিশ্বাস হয়েছিল তিনি যে মুহূর্তে মিশরে চলে যাবেন, অ্যান্টনির পাশে তার শূন্যস্থান পূরণ করতে সেই মুহূর্তে ছুটে আসবেন অক্টেভিয়া। আর যদি তা হয়, তাহলে ক্লিওপেট্রা জানেন, তাহলে তিনি অ্যান্টনিকে হারাবেন, অর্থাৎ সর্বহারা হবেন। তিনি কত কৌশল করে অ্যান্টনিকে এথেন্সে অক্টেভিয়ার সঙ্গে মিলতে দেননি। উপযুক্ত সময়ে অ্যান্টনিকে যুদ্ধে যেতে দেননি। কত সতর্কতা, কত যত্নে তিনি অ্যান্টনিকে নিজের ছায়া দিয়ে ঢেকে রেখেছেন। সেই অ্যান্টনিকে যদি অক্টেভিয়া কোনো সুযোগে অধিকার করে নেন, নিতেই পারে, কারণ তার সে জোর আছে। তাহলে ক্লিওপেট্রার শক্তি, গৌরব, খ্যাতি সব যে বুদবুদের মতো মিলিয়ে যাবে। ব্যক্তিগতভাবে ক্লিওপেট্রা যে কত অসহায়, এ কথা তিনি কাউকে মুখ ফুটে বলতে পারতেন না। বলতে পারেন না বলেই তো তিনি নিজের প্রজাদের দিকে না তাকিয়ে ক্ষমতার অতিরিক্ত সাহায্য করেন অ্যান্টনিকে। লজ্জাহীন, অসামাজিক হই হুল্লোড় দিয়ে ভুলিয়ে রাখতে চান আমোদপ্রিয় রসিক অ্যান্টনিকে। তোমাকে মিশরে যেতে হবে না, তুমি এখানে আমার কাছেই থাকো। একদিন অ্যান্টনি শিওরে ক্লিওপেট্রাকে ডেকে কথাখানি বললেন। ক্লিওপেট্রা চোখ তুলে বললেন, আমি কৃতজ্ঞ, তোমার কাছে আমি চিরকৃতজ্ঞ অ্যান্টনি। আর আমি তোমার ভালোবাসায় আমি কৃতার্থ, চিরকৃতার্থ ক্লিওপেট্রা। অ্যান্টনি দীর্ঘ নিঃশ্বাস ফেললেন গর্বে। ক্লিওপেট্রা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন স্বস্তিতে। অ্যান্টনি ক্লিওপেট্রা খ্রিস্টপূর্ব 33 থেকে 32 পর্যন্ত ছিলেন এফিসিউসে। খ্রিস্টপূর্ব 32 অব্দে তারা দুজনে সেখান থেকে চলে এলেন সামোস দ্বীপে, সঙ্গে সমস্ত সৈন্য সামন্ত ও যুদ্ধোপকরণ। অ্যান্টনি আর্মেনিয়া, সিরিয়া, ইলিরিয়া প্রভৃতি রাজ্যের যাবতীয় রাজা, রাজপুত্র ও শাসকদের আদেশ দিলেন, আসন্ন যুদ্ধের উপযুক্ত উপকরণ নিয়ে তারা যেন অচিরেই সামোস দ্বীপে এসে উপস্থিত হন। যুদ্ধে আরও কিছু জিনিস চাই। পানপাত্রে চুমুক দিয়ে অ্যান্টনি ঈষৎ রক্তিম চোখ তুলে আদেশ দিলেন, শুধু অস্ত্রশস্ত্রই নয়, তাদের মধ্যে যিনি যে কজন পারেন রঙ্গমঞ্চে নটনটি, সঙ্গীতজ্ঞ, নৃত্যপত্রীসহ এদের যেন নিয়ে আসেন। যুদ্ধ হবে, তাই বলে জীবন থেকে আমোদ আহ্লাদ তো বিসর্জন দেওয়া যায় না। তাই হলো, বিভিন্ন রাজ্যের রাজ্যবর্গ নানাবিধ উপহার উপকরণ গাইয়ে নাচিয়ে তো নিয়ে এলেনই, উপরন্তু নিয়ে এলেন একটি করে ষাঁড়। যুদ্ধের আগে অ্যান্টনি সামোস দ্বীপে যে বিরাট উৎসবের আয়োজন করতেন, তাতে প্রত্যেকটি ষাঁড়কে মঙ্গলার্থে বলিদান করা হবে। এত সব আয়োজনের পেছনে ছিল ক্লিওপেট্রার পরিকল্পনা। তারই ইঙ্গিতে শুরু হলো এই বিরাট উৎসব। নাচ, গান, রঙ্গরস, পানীয়ের খরস্রোতে কয়দিন ধরে সামোস দ্বীপে এক তামদ আনন্দে তারা মেতে উঠল। মেতে রইলেন অ্যান্টনি। পঞ্চেন্দ্রিয় দিয়ে তিনি জীবনকে বিচিত্র রূপে দেখলেন। উদ্দাম গতি বন্যার মতোই কদিন ধরে নিজের জীবনটাকে ভাসিয়ে দিলেন। ক্লিওপেট্রা খর দৃষ্টিতে লক্ষ্য করলেন অ্যান্টনিকে।
উৎফুল্ল হলেন অ্যান্টনির জীবনে নগ্ন আনন্দের পরকাষ্ঠা দেখে। অ্যান্টনির ব্যক্তিত্ব আরও তলিয়ে যাক, অ্যান্টনির সত্তার বিসর্জন হোক, নইলে ক্লিওপেট্রা বাঁচবেন কি করে? কোনো রাজনীতি নয়, কোনো শাসন নীতি নয়, নিছক মনের খেলা দেখিয়ে ক্লিওপেট্রা বেঁচে থাকবেন। তাকে যে বাঁচতেই হবে। সামোস দ্বীপে আনন্দের ঘনঘটা একদিন শেষ হলো। অ্যান্টনি ক্লিওপেট্রা এবার জলপথে এথেন্সে এসে পৌঁছালেন। ক্লিওপেট্রার বুকটা জ্বালা করে উঠল। এ তো সেই এথেন্স যেখানে অক্টেভিয়া অ্যান্টনিকে ফিরিয়ে নিতে এসেছিল। ক্লিওপেট্রার প্রায় সর্বনাশ হতে বসেছিল। ক্লিওপেট্রা একটি দরকারি জিনিস মনে করে রেখেছিলেন। তিনি মনে রেখেছিলেন অক্টেভিয়া এথেন্সবাসীদের কাছ থেকে কতখানি সম্মান পেয়েছিলেন, শ্রদ্ধা পেয়েছিলেন। অক্টেভিয়ার শিষ্টাচারে এথেন্সবাসীরা কতখানি সন্তুষ্ট। সুতরাং ক্লিওপেট্রা খানিকক্ষণ ভেবে নিলেন, না, এখানে সামোসের হুল্লোড় নয়, এখানে অন্য নীতি, অন্য পথ। এখানে অক্টেভিয়ার নীতি অনুসরণ করতে হবে। এথেন্সবাসীরা ক্লিওপেট্রাকে দেখল, তার সঙ্গে কথা বলল, তারা মুগ্ধ হলো। এত বড় রানী ক্লিওপেট্রা, অ্যান্টনি যার হাতের মুঠোয়, তার এমন সুমিত ব্যবহার, এমন শিষ্টাচার, পোশাক পরিচ্ছদে এমন সুরুচি, চলাফেরায় এমন শালীনতা। শুধুই কি জুলিয়াস সিজার ভুলেছিলেন অ্যান্টনি মুগ্ধ হয়েছেন? গুণ আছে বই কি, নইলে রূপ তো এমন কিছু আহামরি নয়। বিশেষ করে অক্টেভিয়াকে দেখে ক্লিওপেট্রার দিকে তাকাতে এমন কিছু ভালো লাগে না। কিন্তু কি মিষ্টি সুহাসিনী মেয়ে ক্লিওপেট্রা! অ্যাথেন্সের জনসাধারণ অত্যন্ত খুশি হলো। আন্তরিক আগ্রহের সঙ্গে তারা ক্লিওপেট্রাকে এক নাগরিক সংবর্ধনায় অভ্যর্থনা জানালেন। গ্রিক নাগরিক হিসাবে অ্যান্টনি আবার বক্তৃতাও করলেন। ক্লিওপেট্রার সকল অভিনয় সার্থক হলো। রোমে অ্যান্টনির প্রাসাদে অক্টেভিয়ার চোখে জল ঝরে পড়ে। অ্যান্টনির হুকুম এসেছে, অক্টেভিয়াকে স্বামীর ঘর ছেড়ে দিতে হবে। রোমিওরা রাগে দুঃখে অস্থির হয়ে ছটফট করতে লাগলো। অক্টেভিয়ার মতো স্ত্রীকে এত অপমান! অ্যান্টনির এত দূর স্পর্ধা যে তিনি অক্টেভিয়াকে একখানা চিঠি পাঠিয়েছেন, বিবাহ বিচ্ছেদের চিঠি। অ্যান্টনি অক্টেভিয়াকে আর স্ত্রী বলে মানতে রাজি নন। অক্টেভিয়ার অপমানে রোমিওদের অপমান। তারা ভেবে পায় না অক্টেভিয়ার সঙ্গে ক্লিওপেট্রার কি করে কোনো তুলনা হয়। তুলনা হয় অক্টেভিয়ার স্ত্রী আর সৌন্দর্যের, গুণ আর মহত্বের। কিন্তু অ্যান্টনি বা কি করবেন? তিনি জানতেন অক্টেভিয়া যতদিন তার স্ত্রী থাকবেন, ক্লিওপেট্রা ততদিন কারো কোনো শ্রদ্ধা পাবেন না। তিনি অ্যান্টনির বৈধ স্ত্রী হতে পারবেন না। ইতিমধ্যে যুদ্ধ পেকে উঠল। প্রথম দিকে অ্যান্টনি এত তাড়াতাড়ি যুদ্ধের জন্য তৈরি হলেন যে অক্টেভিয়ান ভয়ই পেয়ে গেলেন। তিনিও দ্রুত গতিতে যুদ্ধের আয়োজন সম্পূর্ণ করার চেষ্টা করলেন। অর্থের টান পড়ল। অতিরিক্ত হারে প্রজাদের কাছ থেকে কর আদায় করে অক্টেভিয়ান তার আর্থিক সমস্যার সমাধান করলেন। তবুও তিনি ভয় কাটা হয়ে রইলেন। ওই বুঝি অ্যান্টনি আক্রমণ করল। এই ভয়টা অবশ্য খুব বেশি দিন থাকলো না। অক্টেভিয়ান বেশ খুশি মনেই দেখলেন যে অ্যান্টনি যত তাড়াহুড়ো করে প্রস্তুতি আরম্ভ করেছিলেন, ঠিক যুদ্ধ আরম্ভ করতে সেই তুলনায় তিনি কিন্তু অনেক দেরি করে ফেললেন। সামোস দ্বীপে এথেন্সে আমোদ প্রমোদে অ্যান্টনির যে সময়টা বৃথা নষ্ট হলো, অক্টেভিয়ান সেই সময় নিজেকে সম্পূর্ণ তৈরি করে নিলেন। অক্টেভিয়ানকে পরাজিত করার জন্য একটা মস্ত সুযোগ অ্যান্টনি হারালেন। অক্টেভিয়ানের সব চাইতে বড় সুবিধা হলো, যখন অ্যান্টনির দলত্যাগী অ্যান্টনি বিরোধী দুজন অনুচর বিশ্বাসঘাতকতা করে অক্টেভিয়ানকে অ্যান্টনির উইলখানা হস্তগত করতে সাহায্য করলো। উইলখানা আদ্যপান্ত পড়ে অক্টেভিয়ান মহা খুশি। এই তো পাওয়া গেছে অ্যান্টনির মরণ মন্ত্র। উইলে লেখা আছে সেনেটের প্রকাশ্য সভায় যখন তা পড়া হবে, তখনই বেশ মজা করে দেখা যাবে। আর ঠিক তাই হলো। অক্টেভিয়ান যথাসময় রোমের সেনেটে অ্যান্টনির গোপন উইলখানা চেঁচিয়ে পড়ল। বিশেষ জোর দিয়ে পড়লেন যে অ্যান্টনি যেখানটায় লিখেছিলেন, যদি রোমে তার মৃত্যু হয়, তবুও যেন তার মৃতদেহ বই নিয়ে যাওয়া হয় আলেকজান্দ্রিয়ায়, ক্লিওপেট্রার কাছে।
অ্যান্টনির এত দূর অধঃপতন হয়েছে। ক্লিওপেট্রা তাকে এমন জাদু করেছেন যে অ্যান্টনির মৃত্যুর পরেও তার কাছেই যেতে চায়। রোম সেদিন অ্যান্টনিকে ধিক্কার দেবার ভাষা ভুলে গিয়েছিল। অ্যান্টনি সম্বন্ধে অক্টেভিয়ানের অভিযোগ এখানেই থেমে রইল না। সেনেটের সভাগৃহে প্রতি দেয়ালে দেয়ালে অক্টেভিয়ানের কণ্ঠস্বর প্রতিধ্বনিত হতে লাগলো। দেখো তোমরা, আরও ভালো করে দেখো, অ্যান্টনি আরও কি করেছে শোনো। পার্গেমাসের মতো অমন লাইব্রেরিখানা, যেখানে 2 লক্ষের ওপর দামি দামি বই আছে, অ্যান্টনি কিনা সেই লাইব্রেরিখানা ক্লিওপেট্রাকে দান করে দিয়েছে। আরও এক লজ্জার কথা শোনো, অ্যান্টনি একটা বাজি ধরে এক বিরাট ভোজসভায় অগণিত অতিথিদের সামনে ক্লিওপেট্রার পা টিপে দিয়েছে, একটা মেয়ে মানুষের পা। আরও অনেক কাণ্ড শোনা গেল। এফিসিউসের অধিবাসীরা ক্লিওপেট্রাকে তাদের রানী বলে অভিবাদন জানিয়েছে। ওদের নিয়ে এই কাজটি করানোর পেছনেও সেই অ্যান্টনি। অ্যান্টনি আরও কি করেন কে জানে। বলতে গেলে রাগে দুঃখে গা জ্বলে যায়। অ্যান্টনি সভা বা দরবারে যেখানেই বসে থাকুক না কেন, তিনি যে কোনো গুরুতর কাজে ব্যস্ত থাকুক, যদি তারই মধ্যে ক্লিওপেট্রার একখানা চিঠি আসে, তবে সব কাজ ফেলে রেখে সব কর্তব্যের অবসান ঘটিয়ে অ্যান্টনি তৎক্ষণাৎ সকলের সামনে সেই চিঠি খুলে পড়েন। সভাগৃহ সভার কাজে সামান্য শিষ্টতাটুকু তিনি ভুলে যান। একদিন তো এক বিশ্রী কাণ্ডই করে বসলেন। ফার্নিয়াসের মতো অত বড় একজন পণ্ডিত, আমাদের সকলের শ্রদ্ধেয় অমন একজন বাগ্মী, বক্তৃতা করছিলেন, আর সবাই মুগ্ধ হয়ে শুনছিল। অ্যান্টনিও ছিলেন, নিবিষ্ট চিত্তমনে বসেছিলেন। ঠিক যেই শুনলেন ক্লিওপেট্রার খুব কাছ দিয়ে চলে যাচ্ছেন, অমনি কোথায় বক্তৃতা শোনা, কোথায় কি, অ্যান্টনি পাগলের মতো লাফিয়ে উঠলেন, সভাগৃহ থেকে ছুটে বেরিয়ে গেলেন। না, ক্লিওপেট্রাকে একটু দেবেন, দেখবেন, তার কাছে যাবেন, কথা বলবেন। সবাই বিচার করো, কোনো সুস্থ স্বাভাবিক মানুষ এরকম করতে পারে না। কোনো বুদ্ধিমান লোকের পক্ষে এমন আচরণ কি শোভন? এমন মানুষকে তোমরা সবাই বিচার করো। অ্যান্টনির বিরুদ্ধে কুৎসার পাহাড় জমে গেল। কুৎসা এবার রটতে শুরু করলো সত্যি আর মিথ্যার মধ্যে তো কোনো তারতম্য থাকে না। শেষ পর্যন্ত এমন হলো যে রোমের অধিবাসীরা সমস্বরে বলতে লাগলো, অ্যান্টনি চুলোয় যাক, অ্যান্টনি নিপাত যাক। তখনও রোমে অ্যান্টনির কয়েকজন সহোদর বন্ধু ছিলেন। রোমের সঙ্গে অ্যান্টনির যোগসূত্রকে আবার টেনে শক্ত করে বেঁধে দেওয়া যায় কি না, তারা তাই ভেবে দেখতে লাগলেন। জেমিনিয়াস নামে এক বন্ধু অ্যান্টনিকে বুঝিয়ে তার মতিগতি ফেরানোর জন্য তার সঙ্গে দেখা করতে গেলেন তো, কিন্তু দেখা হয় কই? ক্লিওপেট্রা দুটি চোখ দিয়ে চারদিকে নজর রেখেছে। খবরদার, তার হুকুম ছাড়া বাইরের কোনো লোক যেন অ্যান্টনির ধারে কাছেও না ঘেঁষতে পারে। জেমিনিয়াসকে দেখে রাগে ক্লিওপেট্রার গা মাথা জ্বলে উঠল। নিশ্চয় অক্টেভিয়ার লোক, অ্যান্টনিকে ছিনিয়ে নিতে এসেছে। আচ্ছা, দেখা যাক। জেমিনিয়াসের সঙ্গে যতদূর খারাপ ব্যবহার করা যায় ক্লিওপেট্রা তাই করলো। খারাপ যাওয়ার জায়গায় থাকতে দেওয়া হলো, খারাপ খাবার খেতে দেওয়া হলো, তবু জেমিনিয়াস কোনো এক ফাঁকে অ্যান্টনির সঙ্গে দেখা করার জন্য থেকে গেলেন। একদিন সুযোগ এলো। একদিন রাত্রিবেলা খাবার সময় হঠাৎ অ্যান্টনির সঙ্গে জেমিনিয়াসের চোখাচোখি হয়ে গেল। অ্যান্টনি তো বন্ধুকে দেখে অবাক। কি ব্যাপার বলো তো, তুমি হঠাৎ এখানে? সে অনেক ব্যাপার বন্ধু। আপাতত আমার একটি অনুরোধ, তুমি ক্লিওপেট্রাকে এক্ষুনি মিশরে পাঠিয়ে দাও। তুমি জানো না তোমার কি সর্বনাশ হতে বসেছে, তুমি কি হারাচ্ছ। জেমিনিয়াসের মুখ হঠাৎ সাদা বিবর্ণ হয়ে গেল। কখন যে ক্লিওপেট্রা চুপি চুপি পেছনে এসে দাঁড়িয়েছেন, উত্তেজনায় জেমিনিয়াস সেটা টের পাননি। ভদ্রমহিলা ওর বিরুদ্ধে সব কথাই শুনে ফেলেছেন। শাস্তি পাওয়ার আগেই মনের গোপন কথাগুলো বলে ফেলেছে। ভালোই হয়েছে, এটা আপনারই মঙ্গল। ক্লিওপেট্রা চিবিয়ে চিবিয়ে কথা বলার কি ভঙ্গি! জেমিনিয়াস মনে মনে বললেন, মেয়ে মানুষ না ছাই, অ্যান্টনির মতো পুরুষ মানুষকে যে 7 ঘাটের জল খাওয়ায়, সে আর যাই হোক, মেয়ে মানুষ নয়। বলাই বাহুল্য জেমিনিয়াস আর থাকতে পারলেন না। ক্লিওপেট্রা নানা দিক থেকে তাকে এমন উত্ত্যক্ত করে তুললেন যে জেমিনিয়াস একদিন কোনো মতে প্রাণ হাতে নিয়ে পালিয়ে গেলেন। শুধু জেমিনিয়াস নয়,
এরপর অনেকেই অ্যান্টনির দল ছেড়ে পালিয়ে গেল। পালিয়ে গিয়ে নাম লেখালেন অক্টেভিয়ানের দলে। কে থাকবে অ্যান্টনির দলে? আসলে ক্লিওপেট্রার খবরদারিতে। ভালো বুদ্ধি নেই, ভালো কথা নেই, কেবল দাঁত খিচানো। রোমে বসে অক্টেভিয়ান তখন সব কিছু লক্ষ্য করছিলেন। নিজের মনে হৃষ্ট চিত্তে হাসছিলেন আর দুহাত বাড়িয়ে সাদর অভ্যর্থনা জানাচ্ছিলেন অ্যান্টনির দলত্যাগী অনুচর বন্ধুদের। অক্টেভিয়ান যখন দেখলেন উপযুক্ত সময় এসেছে, তার দল সম্পূর্ণ তৈরি, তখনই তিনি যুদ্ধ ঘোষণা করলেন। যুদ্ধ ঘোষণা অ্যান্টনির বিরুদ্ধে নয়, মিশরের রানী ক্লিওপেট্রার বিরুদ্ধে। নীল নদের ডাইনি, নীল নদের সর্পিনী, মনে মনে বললেন অক্টেভিয়ান। সমস্ত রোমে ক্লিওপেট্রার বিরুদ্ধে অক্টেভিয়ার অপার ঘৃণা তীব্র বিতৃষ্ণা জাগিয়ে তুললেন। আর অ্যান্টনি? অক্টেভিয়ান বিস্ময়ের সঙ্গে ভাবলেন, মনুষ্যের কি অপমান, কতটা অধঃপতন! অ্যান্টনির মতো এমন একজন পুরুষ, যে কিনা একটা নচ্ছার মেয়ে মানুষের কথায় উঠা বসা করছে। দুই পক্ষে বিরাট যুদ্ধের আয়োজন হলো। জলযুদ্ধ, স্থলযুদ্ধ, দুইয়েরই প্রস্তুতি। অ্যান্টনির জাহাজের সংখ্যা 500-র কম নয়, প্রায় প্রত্যেকটি 8-10 দাঁড়ি বিশিষ্ট, প্রত্যেকটি সমর উপকরণে বাঝাই। জাহাজগুলোর গায়ে বিচিত্র কারুকার্য। এমন নৌবহরে দৃষ্টি মুগ্ধ হয়, মন বিহ্বল হয়। ওদিকে অক্টেভিয়ানের যুদ্ধে জাহাজের সংখ্যা মাত্র 250, তাও এমন কিছু দেখতে নয়। ভেতরে যুদ্ধোপকরণও খুব বেশি ছিল না। অ্যান্টনির নৌবহনের তুলনায় অক্টেভিয়ানের নৌবহর ছিল অতি তুচ্ছ, অতি নিষ্প্রভ। কিন্তু অ্যান্টনির নৌবহরে আসলেই যে সব ফাঁকি ছিল। যুদ্ধ করবার জন্য যারা ছিল, তাদের বেশিরভাগই ছিল অনভিজ্ঞ, সমর শিক্ষায় অত্যন্ত কাঁচা। এমনকি নৌসেনাপতিরা যখন দেখলেন বাইরে যে আয়োজনের বহর দেখানো হয়েছে, সেই তুলনায় সৈন্য সংখ্যা অত্যন্ত কম, তখন তারা গ্রাসে যাকে সামনে পেলেন তাকেই জাহাজে তুলে নিলেন। তাদের হাতে কিছু একটা অস্ত্র দিয়ে বললেন, হুকুম পেলে যুদ্ধ করবে, মুখে কোনো কথা বলবে না, কোনো লাভ হবে না। লাভ তো নেই, কিন্তু এমনই করে যাদের ধরে বেঁধে জাহাজে এনে সৈন্য সাজানো হলো, তারা কারা? এর আগে তাদের মধ্যে কেউ কেউ মাঠে গরু গাধা চড়িয়েছে, কেউ বা মাটি কুপিয়ে চাষ করেছে, কেউ আবার মুঠেগিরি করেছে। এদের নিয়ে আসা হলো কেন? না, তারা জলযুদ্ধে অক্টেভিয়ানকে হারাবে। এ যেন বিড়ালকে দিয়ে হাল চাষ করানো, নাট্যমঞ্চে মৃত সৈনিকের সংখ্যা বাড়ানো। অ্যান্টনির জলযুদ্ধের আয়োজনে ধাস্টামো শুরু হলো প্রথম থেকেই। অথচ অক্টেভিয়ানের যে কয়টি রণতরী ছিল, তাতে যে কয়জন সেনাপতিরা ছিলেন, তারা প্রত্যেকেই ছিলেন দুর্ধর্ষ, শক্তিসম্পন্ন, অভিজ্ঞ রণকৌশলী। তবে অন্যদিকে অ্যান্টনির জলযুদ্ধের ব্যবস্থা ছিল অনেক ভালো, কারণ স্থলযুদ্ধেই ছিল অ্যান্টনির বেশি অভিজ্ঞতা, অধিকতর দক্ষতা। এতে অ্যান্টনির হাত খুলত বেশি। স্থলে অ্যান্টনির পদাতিক সংখ্যা ছিল 1 লক্ষ, অশ্বারোহী ছিল 12,000। অক্টেভিয়ানের পদাতিকের সংখ্যা ছিল 80,000, অশ্বারোহীর সংখ্যা ছিল তারও প্রায় 12,000। দুজনের সৈন্যের মধ্যে সংখ্যার খুব একটা তফাৎ ছিল না। তবে অ্যান্টনির স্থলবাহিনী এত সুশিক্ষিত ও অভিজ্ঞত ছিল, এত রাজা রাজরারা সৈন্য পাঠিয়ে কিংবা নিজেরা এসে তার দল ভারী করেছিলেন যে অ্যান্টনি অপরিমেয় স্থলশক্তির অধিকারী হলেন। অক্টেভিয়ান তো অ্যান্টনির স্থলযুদ্ধের আয়োজন দেখে রীতিমতো প্রমাদ গুনলেন। কিন্তু নিয়তি কেন বাঁধতে? ক্লিওপেট্রার কাঁধে ভর করে নেমেসিস অ্যান্টনিকে যে নির্দেশ দিচ্ছিলেন, অ্যান্টনি চোখ কান বুজে পুতুলের মতো সেই নির্দেশ মানছিলেন আর তলিয়ে যাবার পথ প্রশস্ত করছিলেন। আমার পছন্দ মতো সাজানো জাহাজগুলি সমুদ্রের বুকে ভেসে ভেসে যাবে, তুমি তার উপরে দাঁড়িয়ে যুদ্ধ করবে, যুদ্ধ চালাবে, আমি তোমার পাশে দাঁড়িয়ে থাকব। একটা মন মাতানো সুরভি ভেসে আসে ক্লিওপেট্রার চুল থেকে। সোনার দেশ ভারতবর্ষ থেকে কত গন্ধ নির্যাস আনিয়ে তবেই ক্লিওপেট্রার স্নান বিলাস। গন্ধ মধুক্ষরা ক্লিওপেট্রা মোহিনী ক্লিওপেট্রা হয়ে অ্যান্টনির সামনে এসে দাঁড়ালেন। অ্যান্টনি ক্লিওপেট্রার মুখের দিকে তাকিয়ে থাকেন। কত বয়স হলো ক্লিওপেট্রার? 30 তো কয়েক বছর আগেই পার হয়ে গেছে, তবুও সতেজ শটান চেহারা, মুখে ব্যক্তিত্বের দীপ্তি।
আর তার দেহের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গে দেবী ভেনাসের অকুণ্ঠ অসংকোচ আশীর্বাদ। কিন্তু ক্লিওপেট্রা, মাটির উপর দাঁড়িয়ে যুদ্ধ চালানোতেই তো আমার জয়ের অভিজ্ঞতা। তা হোক, তবুও তুমি জলেই যুদ্ধ করবে, জলেই তোমার জয় হবে, আমার জাহাজের যশ বাড়বে। তবে তাই হবে, আমি জলযুদ্ধ দিয়েই অক্টেভিয়ানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা শুরু করব। তোমার যা ভালো লাগে, তোমার যা ইচ্ছে করে, আমি তাই করব ক্লিওপেট্রা। এই ইচ্ছে তো ক্লিওপেট্রার নয়, এই ইচ্ছে নেমেসিসের। এই আদেশ নিয়তির, অ্যান্টনির অদৃষ্ট। নইলে তিনি স্থির জানতেন স্থলযুদ্ধে তার সঙ্গে কেউ এঁটে উঠতে পারবে না। তবু তিনি কেন স্থল ছেড়ে জলযুদ্ধের আয়োজন করলেন? যুদ্ধক্ষেত্রে যে খামখেয়ালিপনার জায়গা নয়, এ কথা বহু যুদ্ধে অভিজ্ঞ, বহু যুদ্ধ জয়ী অ্যান্টনির চেয়ে বেশি কে জানতেন? অক্টেভিয়ান ট্যারেন্টামে তার প্রধান শিবির ফেলেছিলেন। সেখান থেকে অ্যান্টনিকে বলে পাঠালেন, আর দেরি কেন, যুদ্ধক্ষেত্রে যত তাড়াতাড়ি সম্ভব সাক্ষাৎ করা যাক। অক্টেভিয়ান এই সাক্ষাতের আশায় দিন গুনছেন। অ্যান্টনি প্রত্যুত্তরে অক্টেভিয়ানকে দ্বন্দ্ব যুদ্ধে আহ্বান করলেন। আগে একচোট মুখোমুখি হয়ে যাক না কেন, তারপর লোক লস্কর নিয়ে যুদ্ধ হবে। অক্টেভিয়ান এই ছেলে মানুষই ব্যাপারে একদম রাজি হলেন না। অরাজি দেখে অ্যান্টনি তাকে ফার্সেলাসে যেতে বললেন, যেখানে একদিন জুলিয়াস সিজার ও পম্পের প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল। সেখানে অক্টেভিয়ান ও অ্যান্টনি প্রতিযোগিতার লড়াইয়ে নেমে পড়ুক। অক্টেভিয়ান এতেও রাজি হলেন না। অ্যান্টনি তখন তার নৌবহর নিয়ে অ্যাক্টিয়ামের দিকে এগিয়ে চললেন। আর সেই সুযোগে অক্টেভিয়ান আয়োনিয়া সমুদ্র পার হয়ে এপিরাসের অন্তর্গত লেডল নামে একটা জায়গা দখল করে নিলেন। লেডল জায়গাটির ভৌগোলিক অবস্থানের যথেষ্ট গুরুত্ব ছিল। লেডল জয় করে অক্টেভিয়ানের খুব সুবিধে হলো। শত্রুর এই ধরনের হঠাৎ জয়ে অ্যান্টনি বেশ খানিকটা মুষড়ে পড়লেন। ক্লিওপেট্রা কিন্তু লেডল জয়ের ব্যাপারকে হেসেই উড়িয়ে দিলেন। অ্যান্টনি কিন্তু অত সহজে ঘটনাটাকে গ্রহণ করতে পারলেন না। শত্রুপক্ষের কেউ না জানুক, তিনি তো জানেন তার জাহাজগুলি কিরকম ভুসিমালে ভর্তি। অক্টেভিয়ান যদি একবার সাহসে ভর করে এগিয়ে এসে এই জাহাজগুলির উপরে আক্রমণ চালায়, তাহলে আর দেখতে হবে না। তখন কোথায় থাকবে অ্যান্টনি, আর কোথায় বা থাকবে ক্লিওপেট্রা? সব শেষ হয়ে যাবে। গোটা রাত অ্যান্টনি না ঘুমিয়ে ছটফট করে কাটালেন। পরদিন খুব সকালে বিছানা ছেড়ে জাহাজের ডেকে চলে এলেন। তার আদেশে প্রত্যেকটা জাহাজের প্রত্যেকটা দাঁড়ি নাবিককে সৈন্যের পোশাক পরিয়ে হাতে অস্ত্র দিয়ে সার বেঁধে দাঁড় করিয়ে দেওয়া হলো। জাহাজের দ্বারগুলিকে দুপাশে এমনভাবে সোজা আর উঁচু করে সাজানো হলো যেন মনে হয় দুদিক যেন সব তীক্ষ্ণ অস্ত্র প্রতিপক্ষকে আঘাত করবার জন্য তৈরি হয়ে যাচ্ছে। এ যেন শত্রুপক্ষের বোমারু বিমানকে ভয় দেখানোর জন্য মাথা কাটা তালগাছ সাজিয়ে অ্যান্টি এয়ারক্রাফটের ভয় দেখানো। অ্যান্টনির কিন্তু সাজানোর বাহাদুরি ছিল। অক্টেভিয়ান হঠাৎ সভয়ে দেখলেন প্রতিপক্ষের অসহস্র জাহাজ। প্রত্যেক জাহাজে অস্ত্র শস্ত্রে সজ্জিত অগণিত সৈন্য। আবার কি এদিকেই মুখ করে দাঁড়িয়ে আছে, ঝাঁপিয়ে পড়ল বলে। কি সর্বনাশ! একটা জলযুদ্ধের জন্য অ্যান্টনির এত সৈন্য, এত অস্ত্র! কই, এতটা তো জানা ছিল না। দরকার নেই বাবা এখন কিছু করে। অক্টেভিয়ান অ্যান্টনি নৌবহর আক্রমণ করতে গিয়েও পিছিয়ে এলেন। আর সেই সুযোগে অ্যান্টনি তার নৌবহর নিয়ে একেবারে ঢুকে গেলেন অ্যাক্টিয়ামে। বুদ্ধি কৌশল দেখিয়ে অ্যান্টনি কত বড় বিপদ থেকে উদ্ধার পেলেন। তবু সেই বুদ্ধিটাই একবার খেলিয়ে বুঝতে পারলেন না, এখনও তিনি জলযুদ্ধের পরিকল্পনা ছেড়ে দিয়ে স্থলযুদ্ধে অক্টেভিয়ানকে একেবারে বসিয়ে দিতে পারতেন। সেদিকে তার চেষ্টা করা উচিত। সেনাপতি বন্ধুরা বারবার অ্যান্টনিকে বোঝাতে লাগলেন, এখান থেকে বেরিয়ে চলুন থ্রেসে অথবা ম্যাসিডনে, সেখান থেকে স্থলযুদ্ধ চালালে আমাদের জয় সুনিশ্চিত। অ্যান্টনি চুপ করে থাকলেন, কোনো উত্তর দিলেন না। অ্যান্টনি ক্লিওপেট্রার কাছে গিয়ে দাঁড়ালেন, বললেন, স্থলযুদ্ধের কথা তুমি একবার অনুমতি দাও ক্লিওপেট্রা। জল থেকে মাটিতেই নেমে আসি, মাটি আমাকে আশীর্বাদ করবে। স্থলযুদ্ধে আমি জয়লাভ করব, জলযুদ্ধে নয়। তুমি একটিবার অনুমতি দাও, একবার বলো ক্লিওপেট্রা। ক্লিওপেট্রা মুখ ফিরিয়ে নিলেন। তিনিও তো জানেন অ্যান্টনির ক্ষমতা মাটির বুকেই, জলে নয়।
কিন্তু তবুও তিনি অনুমতি দিতে পারেন না। অসম্ভব। বুক ফেটে গেলেও যে তিনি অনুমতি না দেবার কারণ কাউকে বলতে পারবেন না, বিশেষ করে অ্যান্টনিকে তো নয়ই। ক্লিওপেট্রার মনের মধ্যে চিন্তার ঝঞ্ঝা। অ্যান্টনি সেই স্থলযুদ্ধের আয়োজন করবেন, সঙ্গে সঙ্গে ক্লিওপেট্রাকে যুদ্ধক্ষেত্র ছেড়ে চলে যেতে হবে মিশরে। ক্লিওপেট্রার চলে যাওয়ার পরেই যদি অক্টেভিয়ান একবারও অ্যান্টনির দেখা পান, তাহলে কি হবে সে কথা ক্লিওপেট্রার চাইতে আর বেশি কে জানেন। অক্টেভিয়ান অ্যান্টনিকে প্রাণে মারবেন না, বন্দি করবেন বোন অক্টেভিয়ার বাহুবন্ধনে। অ্যান্টনি কি তখন আপত্তি করতে পারবেন? শ্রীময়ী অক্টেভিয়ার আকর্ষণও তো বড় কম নয়। ক্লিওপেট্রার চোখে জল এলো। তার বাইরের রূপটাই সবাই দেখে, কত সমালোচনা করে, কিন্তু তার মনের মধ্যে যে কত বড় দুঃখ, কত বড় সমস্যা, সে খবর কি কেউ রাখে? কেউ না। দীর্ঘ নিঃশ্বাস চেপে ক্লিওপেট্রা অ্যান্টনির দিকে বড় বড় দুটি চোখ মেলে পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে বললেন, না অ্যান্টনি, স্থলে নয়, জলেই তুমি যুদ্ধ করো। আমি বলছি তোমার জয় হবেই। অ্যান্টনির জন্য কেমন যেন মায়া হয় ক্লিওপেট্রার। শুধু তার কথাতেই অ্যান্টনি নিশ্চিত বিপদের মুখে পা বাড়াচ্ছেন। কিন্তু ক্লিওপেট্রাই বা কী করবেন? তাকে তো নিজের স্বার্থটা দেখতে হবে ছেলে মেয়েদের ভবিষ্যৎ। আর ক্লিওপেট্রা যেন আপন মনেই বললেন, জলে বিপদ ঘটলে জাহাজ নিয়ে পালাতে কতক্ষণ, সে পথটা এখন থেকেই তো দেখতে হবে। এবার ক্লিওপেট্রা পুরোপুরি নিজের স্বার্থ নিয়ে অ্যান্টনিকে চালাতে লাগলেন। অ্যান্টনির পৌরুষ, শক্তি, দম্ভ সব কি করে জলে ভেজা বারুদের মতো মিয়ে গেল। এটাই ইতিহাসের বিস্ময়। তবে আজকের ইতিহাসে তো মাদাম নূর এই কাহিনীরও স্থান আছে। ক্ষমতাকাঙ্ক্ষী একটি মহিলা কি দুর্নিবার ব্যক্তিত্ব দিয়ে আচ্ছন্ন করে রেখেছিলেন গোটা ডিএম পরিবারকে। ডিএম ভাইদের মধ্যে কেউ অশিক্ষিত ছিলেন না। ওরা তো সবাই বুঝতে পেরেছিলেন পেট্রোলের আগুনে বৌদ্ধ সন্ন্যাসীদের আত্মাহুতি একদিন আগুনের ড্রাগন হয়ে পাল্টা ঝাপটা মারবে তাদের গায়ে। মাদাম নো এর নির্দিষ্ট পথে মৃত্যু জেনেও তারা থামতে পারেনি। ডিএম পরিবারে নেমেসিস হয়ে এসেছিলেন মাদাম নো। অ্যান্টনির নেমেসিস হয়েছেন ক্লিওপেট্রা। তাই অ্যান্টনি সবকিছু জেনেও মাটি ছেড়ে জলে জাহাজ ভাসিয়েছিলেন। সবকিছু বুঝেও অ্যান্টনি একেবারে চুপ হয়ে গিয়েছিলেন। যে সেনাপতি ক্যানেডিয়াস একদিন ক্লিওপেট্রার কাছ থেকে টাকা ঘুষ নিয়ে অ্যান্টনির কাছে দরবার করেছিলেন, ক্লিওপেট্রা থাকুক, উনি যুদ্ধক্ষেত্রে থাকলে তার প্রজা সৈন্যের উৎসাহ পাবে, ভালো করে যুদ্ধ করবে। আসন্ন অক্টেভিয়ান অ্যান্টনি দ্বন্দ্বের অবস্থা বুঝে তিনিই আবার অ্যান্টনিকে অনুরোধ জানালেন, জলযুদ্ধ নয়, স্থলযুদ্ধে আপনাকে জয়মাল্য পরিয়ে দেবে। আর বলেছিলেন, ক্লিওপেট্রাকে পাঠিয়ে দিন মিশরে, তাকে আর এখানে রাখা অসমীচীন। সেনাপতি ক্যানেডিয়াস এবার বুঝে অ্যান্টনির বিপদের কথাটাই বেশি ভাবছিলেন। সে আর সম্ভব নয় ক্যানেডিয়াস। অ্যান্টনি মাথা নাড়লেন। কিন্তু জলে যে নিশ্চিত বিপদ। ক্যানেডিয়াস শেষ চেষ্টা করে দেখলেন। তা জানি, তবুও আর সম্ভব নয়। অ্যান্টনি বিষণ্ণ মুখে আবার মাথা নাড়লেন। ছুটে এলেন আরও একজন সেনাপতি। বিশ্বস্ত বাহুযুদ্ধে অভিজ্ঞ অ্যান্টনির কাছে এলেন। গায়ের জামা খুলে নিজের অনাবৃত বহু ক্ষত লাঞ্ছিত অঙ্গ দেখিয়ে বললেন, দেখুন, বহু যুদ্ধের চিহ্ন আমার শরীরে। আপনি কেন তাহলে আমাদের বিশ্বাস না করে কতগুলো জীর্ণ কাঠে ভয় প্রহর করেছেন? মিশরীয় ও ফিনিশীয়রা সমুদ্র যুদ্ধ করুক, কিন্তু রোমিওদের স্থান তো মাটিতেই আমাদের জয়, সেখানেই আমাদের শেষ শয্যা। অ্যান্টনির মুখ থেকে একটি কথাও বেরোলো না।